স্যার, আমরা লক্ষণগুলো সম্পর্কে জানছিলাম। স্যার, চিকিৎসা বিজ্ঞানে তো এখন অনেক নতুন পদ্ধতি এসেছে। তো এই হাঁটু ব্যথার ক্ষেত্রে বর্তমানে কি আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? ধন্যবাদ। আসলে চিকিৎসাটা নির্ভর করে যে কী কারণে তার ব্যথাটা হলো। যেমন মনে করেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ফ্র্যাকচার হয়ে গেল, তাহলে তার হয়তো প্লাস্টার করতে হবে। কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এটা ঠিক করতে হয়। আবার যদি দেখা যায় যে না অস্টিওআর্থ্রাইটিস, যেটা কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম, সেটা যেহেতু ডিজেনারেটিভ প্রসেস, এখানে তার ডিজিজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি: প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন, যেটা জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডগুলো বাড়ায়। সাথে ফিজিওথেরাপি, এক্সারসাইজের মাধ্যমে তার জয়েন্টটাকে আমরা আবার মুভেবল করতে পারি। সেকেন্ডারি স্টেজে যদি চলে যায়, অনেক সময় দেখা যায় সেখানে আপনার ফ্লুইড পরিমাণটা খুব কমে গেছে, সেক্ষেত্রে অনেক সময় ইনফিল্টারেশনের প্রয়োজন পড়ে। অনেক সময় কিছু সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্টারি ইনজেকশন আছে। অনেক সময় পিআরপি নামে এখন একটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যেটা আমরা প্লাজমাটাকে, প্লাটিলেট রিচ প্লাজমাটাকে ওখানে দিয়ে দেওয়া হয়। এছাড়া দেখা যায় যে কিছু লেজার থেরাপি বা এই ধরনের কিছু আধুনিক চিকিৎসা সারা বিশ্বেই রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও আছে। এরপরে দেখা যায় যে খুব সিভিয়ার স্টেজে চলে গেছে, যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইলিওর, যে ওষুধও খেয়েছে, ফিজিওথেরাপি নিয়েছে, ইঞ্জেকশন নিয়েছে বা পিআরপি করেছে, তারপরে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আমরা বলি অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়। এবং সেটারও বেশ কিছু ভালো ট্রিটমেন্ট আছে, যেমন এখন নি রিপ্লেসমেন্ট সার্জারি আছে। এবং এই ট্রিটমেন্টটা আসলে এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবল, বাট এটা খুব যখনই করতে হবে একটু ভালো বিশেষজ্ঞ সার্জনের কাছে এই চিকিৎসাটা করা উচিত। এবং এই ট্রিটমেন্টের আগে পরে রিহ্যাবিলিটেশন বলে একটা আমরা চিকিৎসা সেবা বলি, যেটা তাকে আবার পুনর্বাসন করা। সেই জায়গাটায় অনেক সময় অনেকে অবহেলা করেন, যার ফলে খুব ভালো সার্জারি হলো কিন্তু সে আর হাঁটতে পারছে না। তো এই ক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসক এবং রোগী উভয়কে সচেতন হওয়া দরকার, এবং ফিজিওথেরাপি চিকিৎসাটার এখানে একটা বিরাট রোল রয়েছে। সেটা যদি সঠিকভাবে নেয়, তাহলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, যেহেতু ফিজিওথেরাপির কথা আপনি বলছিলেন, তাহলে আরেকটু জানতে চাই যে এই ফিজিওথেরাপি হাঁটু ব্যথা কমাতে এবং হাঁটুর কার্যক্ষমতা বাড়াতে কিভাবে কাজ করে? অনেক ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি এখানে খুবই ভাইটাল একটা রোল প্লে করে, কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া যায় না। আমরা যে কোনো ব্যথার ক্ষেত্রে দেখা যায় সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ প্রেসক্রাইব করলেও দীর্ঘমেয়াদী খেলে এটা লিভার, কিডনি, এটার উপর একটা গুরুত্বপূর্ণ বা ক্ষতিকর প্রভাব ফেলে। সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কয়েকটা জিনিস করি, যে তার যে জয়েন্টের যে ইরোশন হচ্ছে সেটাকে কমানোর জন্য আমরা ইলেকট্রোথেরাপিতে এক ধরনের আমাদের মডালিটিস আছে, সেটার মাধ্যমে তার এই ইরোশনটাকে কমিয়ে নিয়ে আসি। সাথে তার যে সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলোকে শক্তিশালী করা, শক্তি বৃদ্ধি করা, সেক্ষেত্রে ফিজিওথেরাপিতে আমাদের থেরাপিউটিক কিছু এক্সারসাইজ ইউজ করা হয়, যেটা জয়েন্টে স্টেবিলিটি দেয় এবং জয়েন্টের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে। এছাড়া আমরা যেটা করি যে জয়েন্টের যে ফ্লুইডগুলো, আমাদের সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে যায়, সেটা বাড়ানোর জন্য এই ধরনের সাপ্লিমেন্ট আমরা অনেক সময় সাজেস্ট করি, যেটা খেলে ফ্লুইডগুলো গ্র্যাজুয়ালি বাড়ে। তো এই তিনটা জিনিস সমন্বয়ে যদি একজন রোগী তার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেয়, তাহলে সে অনেকাংশে সুস্থ হয়ে যেতে পারে। এবং সাথে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে তার অতিরিক্ত ওজন যদি থাকে, সেই ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, দৈনিক পরিশ্রম হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা, সাথে কিছু কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিংয়ের কিছু এক্সারসাইজের কথা আমরা বলি, যেটা হাঁটুর চারিদিকে যে মাংসপেশি এবং লিগামেন্ট রয়েছে, সেই লিগামেন্টগুলো যেন শক্তিশালী থাকে। সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা তাদেরকে ট্রেন আপ করি।